ওয়েলকাম ব্যাক। চলছে ন্যারেশন চেঞ্জ বা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের ক্লাস। আজকে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করা হবে। ন্যারেশনে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অনুরোধ বা উপদেশ ইত্যাদি ব্যবহার করতে যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এবার এই নিয়মগুলো দেখে নাও। সেড টু, সেইড, সে ইত্যাদি ওয়ার্ডগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিকোয়েস্ট মানে অনুরোধ করা, কমান্ড মানে আদেশ করা, অর্ডার মানেও আদেশ করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া ইত্যাদিতে পরিণত হয়ে যায়। একটা এক্সাম্পল দেখে নাও। দেখো, হি সেড টু মি প্লিজ গিভ মি ইয়োর পেন্সিল। সে আমাকে বলল দয়া করে তোমার পেন্সিলটা আমাকে দাও, মানে রিকোয়েস্ট। এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন এভাবে হবে। দেখো, এখানে এই যে অ্যান্সারটা আমি করলাম, এই অ্যান্সারটা দেখো, হি সেইড টু মি, তাহলে এই জায়গাতে হবে হি রিকোয়েস্টেড মি। আমি প্রথমে বলেছিলাম যে সেইড টু, সেইড ইত্যাদি ভার্বগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়তে রিকোয়েস্ট, কমান্ড ইত্যাদিতে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে এখানে অনুরোধ করছে, এই যে প্লিজ কথাটা আছে, সুতরাং এখানে রিকোয়েস্টেড হলো। রিকোয়েস্টেডের পরে কিন্তু আর টু দেওয়ার কোনো দরকার নেই, এখানে ডাইরেক্ট মি লিখবে। তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম মাই পেন্সিল, অথবা গিভ মাই পেন্সিল হিম, দুভাবে লেখা যায়। এটা একটা টু যোগ করে পরের পার্টটাকে এখানে করতে হবে। সেই নিয়মটা ঠিক পরেই আমি বলছি। তাহলে এখানে দেখো সেড টু এর জায়গায় রিকোয়েস্টে পরিবর্তিত হলো। এর পরের নিয়মটা দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি হয়, ডাইরেক্টের কথাটা আমাকে ইনডাইরেক্টে পরিণত করতে হয়, তাহলে মেইন ভার্বের আগে একটা টু যোগ করতে হয়। আচ্ছা, ডাইরেক্ট সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভে হয়, অর্থাৎ না বাচক সেন্টেন্স না হয়, যদি হ্যাঁ বাচক সেন্টেন্স হয়, তাহলে সেখানে ইনডাইরেক্ট করার সময় একটা টু ব্যবহার করতে হয়। এক্সাম্পল দেখো, এখানে কথাটা আছে, দ্য টিচার সেড টু হিম, শিক্ষক তাকে বলল, লিভ দিস রুম অ্যাট ওয়ান্স, এখনই এই ঘর ছেড়ে বেরিয়ে যাও। এটাকে আমরা যখন ইনডাইরেক্ট করব, দেখো ইনডাইরেক্ট করার সময় এটা এভাবে লেখা হয়েছে, দ্য টিচার অর্ডার্ড হিম। এই যে সেড টু, মানে যেহেতু ঘর থেকে বেরিয়ে যেতে বলছে, সেখানে রিকোয়েস্ট না হয়ে নিশ্চয়ই অর্ডার হবে, তাকে আদেশ করছে। সেই জন্য এখানে সেড টুটা উঠে গিয়ে দেখো অর্ডার্ড হিম হলো। দ্য টিচার অর্ডার্ড হিম, তারপরে দেখো এর আগে আমি যে নিয়মটা বললাম, একটা টু যোগ করতে হবে। অ্যাফার্মেটিভ, এটা হ্যাঁ বাচক সেন্টেন্স, এখানে কোনো না নেই, সেই কারণে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে দেখো এখানে এই যে মেইন ভার্ব, লিভটা হচ্ছে মেইন ভার্ব, এই লিভের আগে দেখো একটা টু যোগ করা হয়েছে ঠিক নিয়ম অনুযায়ী। তাহলে দ্য টিচার অর্ডার্ড হিম টু লিভ, এই যে দিস রুমটা দ্যাট রুমে পরিবর্তিত হয়ে গেল, দিস থাকলে আমরা জানি দ্যাট হয় ইনডাইরেক্টে। তাহলে দ্যাট রুম অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি, এই অ্যাট ওয়ান্স কথাটা এখানে অ্যাট ওয়ান্সই রয়ে যাবে। তাহলে দ্য টিচার অর্ডার্ড হিম টু লিভ দ্যাট রুম অ্যাট ওয়ান্স, শিক্ষক তাকে আদেশ করল যে ওই ঘরটা থেকে তখনই ছেড়ে বেরিয়ে যেতে। একই জিনিসের উপরে আর একটা উদাহরণ দেখো, আই সেড টু মাই টিচার, আমি আমার শিক্ষককে বললাম, প্লিজ এক্সপ্লেইন দ্য অ্যান্সার মি ইন ডিটেল, আমাকে উত্তরটা বিশদভাবে বর্ণনা করুন। তাহলে এর অ্যান্সারটা হবে, দেখো এই অ্যান্সারটা যখন লেখা হয়েছে আই সেড টু মাই টিচার, এখানে সেড টু দেখো প্লিজ আছে, তার মানে এখানে রিকোয়েস্ট হবে, তাহলে আই রিকোয়েস্টেড মাই টিচার। তারপরে দেখো এটা হ্যাঁবাচক সেন্টেন্স, এখানে কোনো না নেই, সে কারণে একটা টু যোগ করা হলো। এই যে মেইন ভার্ব এক্সপ্লেন, এই যে এক্সপ্লেন লেখা হচ্ছে, এর আগে একটা টু যোগ করা হলো। তাহলে টু, দেখো এক্সপ্লেন রয়ে গেল। আমরা হিসেব মতো নিয়মে জানি যে সবসময়তেই টিও টু এই কথাটার পরে, এই ইনফিনিটিভটার পরে ভার্বের প্রেজেন্ট টেন্সটা যোগ হয়। তাহলে টু এক্সপ্লেইন, কি এক্সপ্লেন করবে, দ্য অ্যান্সার, আগেরটাই বসে গেল দ্য অ্যান্সার, এই মিটা, মি মানে আমাকে। দেখো এখানে আই সেড টু মাই টিচার, আমি আমার শিক্ষককে কথাটা বোঝালাম, তাহলে যেহেতু আই সাবজেক্ট, সেই অনুযায়ী কিন্তু এই যে মি কথাটা আছে, এই মিটা কিন্তু চেঞ্জ হবে না এখানে, সে কারণেই মি কথাটা কিন্তু বসে গেল। এই জায়গাগুলোই একটু সাবধান থাকতে হয় ন্যারেশন করার সময়। তাহলে মিটা এখানে আই সাবজেক্ট আছে বলে এখানে মি বসে গেল, মানে আমাকেই বোঝাচ্ছে। তাহলে মি ইন ডিটেল, ইন ডিটেল মানে বিশদে, এই ইন ডিটেল কথাটা যেমন আছে রয়ে গেল। তাহলে আই রিকোয়েস্টেড মাই টিচার, আমি আমার শিক্ষককে অনুরোধ করলাম, টু এক্সপ্লেইন দ্য অ্যান্সার
উত্তরটাকে বর্ণনা করতে আমাকে ইন ডিটেইল, বিশদভাবে। এবারে এই নিয়মটা দেখো, নেগেটিভ সেন্টেন্স হলে মেইন ভার্বের আগে একটা নট টু যোগ হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। ঠিক আগে যেমন আমরা মেইন ভার্বের একটা টু যোগ করলাম ইনডাইরেক্ট করার সময়, এখানে একটা নট টু যোগ করতে হবে যদি সেন্টেন্সটা নেগেটিভে থাকে। এই এক্সাম্পলটা দেখো, মাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। মা আমাকে বলল রোদে দৌড়ুয়ে না। ডু নট রান ইন দ্য সান কথাটার মানে রোদ্রে বা রোদের মধ্যে দৌড়িও না। তাহলে এবার দেখো অ্যান্সারটা হবে, এবার এখানে অ্যান্সারটা দেখো, মাদার সেড টু মি, এখানে দেখতে হবে তার পরের কথাটা কি বলেছে, ডু নট রান ইন দ্য সান। এই কথাটা বলা মানে রোদে দৌড়ো না, এই কথাটা বলার মানে কিন্তু একটা অ্যাডভাইসের মতো বলছে, আমাকে উপদেশ দিচ্ছে মা। তাহলে এই সেড টুটা এখানে অ্যাডভাইসে পরিণত হয়ে গেছে। তাহলে মাদার অ্যাডভাইস টু মি, মা আমাকে উপদেশ দিলেন, এই মিটা মি থেকে যাবে আমাকে উপদেশ দিলেন। দেখো এখানে আমরা প্রথমে করছিলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে মানে হ্যাবাচক সেন্টেন্স যেখানে কোনো নট বা নো ইত্যাদি নেই, সেই ধরনের সেন্টেন্সেই মেইন ভার্বের আগে একটা টু বসতো। এখানে রান হচ্ছে মেইন ভার্ব, তাহলে এটা নট আছে মানে প্রথম সেন্টেন্সটাই হচ্ছে একটা নাবাচক সেন্টেন্স। তাহলে এখানে আমরা একটা নট টু যোগ করব ইন্টারেক্ট করার সময়। তাহলে মাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান। মা আমাকে উপদেশ করলেন যে রৌদ্রে না দৌড়তে। এখানে দেখো পুরোটা যেহেতু এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, সেড টু আছে, তাহলে সেই মতো পুরো ভেতরের জিনিসটাকে আমরা পাস্টে পরিণত করলাম, নট টু রান ইন দ্য সান। এই যে অ্যাডভাইসড কথাটা বলা আছে, অ্যাডভাইস কথাটা বলা মানেই কিন্তু পুরো সেন্টেন্সের সঙ্গে এটা জুড়ে আছে, যেটা অতীতকালের একটা ঘটনা ঘটছে। আর টু আছে বলে টু এর পরে এখানে রান বসলো, না বাচক বলে ঠিক তার আগে একটা নট বসলো। এভাবে সেন্টেন্সটাকে তৈরি করা হলো ইনডাইরেক্টলি। এবার আরেকটা নিয়ম হচ্ছে, অনেক সময় ডাইরেক্ট সেন্টেন্সে রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার ইত্যাদি পরিষ্কার বোঝা না গেলে ইনডাইরেক্টে আস্ক ভার্বটাকে ব্যবহার করা যেতে পারে। অনেক সময় কি হয়, বক্তা মানে যে সাবজেক্ট যে কথা বলছে সে অর্ডার করছে না কমেন্ট করছে না রিকোয়েস্ট করছে, এটা ঠিক অনেক সময় বোঝা যায় না। তখন সে ধরনের ক্ষেত্রে আমরা আস্ক ব্যবহার করতে পারি। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। দেখো এই সেন্টেন্সে দেখো, দ্য টিচার সেইড টু দ্য বয়, শিক্ষক ছেলেটিকে বলল, গিভ মি ইয়োর বুক, তোমার বইটা দাও। এক্ষেত্রে দেখো এটা তোমার বইটা দাও, এটা কিন্তু উপদেশও দেওয়া হচ্ছে না, আবার ঠিক অর্ডার করার মতোও বলা হচ্ছে না, ব্যাপারটা শুধু বলা হচ্ছে। মানে আর কেউ যদি কাউকে কিছু বলে সেক্ষেত্রে বলা মানে কিন্তু আমরা আস্ক মানে যেমন জিজ্ঞাসা করি, এসকে আস্ক, আস্ক কথাটার মানে যেমন জিজ্ঞাসা করা, তেমন আস্ক কথার মানে কিন্তু বলাও হয়। সুতরাং এখানে উত্তরটা এভাবে লেখা যাবে। দেখো অ্যান্সারটা কিভাবে করা হয়েছে, দ্য টিচার সেইড টু দ্য বয়, এখানে করা হলো দ্য টিচার আস্কড দ্য বয়, শিক্ষকটা ছেলেটাকে বলল, কি বলল, দেখো গিভ মি ইয়োর বুক, তাহলে এখানে আমরা টু ব্যবহার করতে পারি, টু গিভ মানে দিতে, এই যে টু এর পরে গিভ প্রেজেন্ট টেন্স ব্যবহার করলো দিতে, তাহলে টু গিভ। এই যে মি, এই যে এবার বুঝতে হবে এই যে মি কথাটা কাকে বলছে, দেখো এখানে সাবজেক্ট আছে টিচার, আর মি মানে আমাকে দাও, সুতরাং এই মিটা হিম হয়ে যাবে। ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু এই জায়গাটাতেই ভুল হয়, তারা ঠিক সাবজেক্টের সঙ্গে ভার্বটাকে মেলাতে পারে না। প্রথমে সাবজেক্ট টিচার কথাটা বলছি, ঠিক সেই জন্যই আমাকে বলা মানে কিন্তু টিচারকে বলা হয়ে গেল, মানে হিম হলো সে কারণে, ছেলে বলে শিক্ষক ছেলে ধরা হচ্ছে টিচার, এখানে সে কারণে হিম লেখা হয়েছে। তাহলে দ্য টিচার আস্কড দ্য বয় টু গিভ হিম, কি দিতে বলল, এখানে দেখো হিজ বুক, এই যে হিজ বুক মানে তার বইটা, এবং তার বইটা মানে কার বইটা, এখানে সে ছাত্রের বইটা বোঝাচ্ছে, স্টুডেন্টের বইটা বোঝাচ্ছে, মানে এই যে বয় ছেলেটা এর বইটা বোঝাচ্ছে। তাহলে এখানে যদি আমি শুধু হিজ বুক লিখে দিই, অনেক সময় যে শ্রোতা যে শুনবে ন্যারেশনটা তার শুনে কনফিউশন হতে পারে যে হিজ বলতে টিচারের বই বলা হলো না শিক্ষকের বই বলা হলো। সেই কারণে দেখো ব্র্যাকেট এখানে দিয়ে দেওয়া হয়েছে দ্য বয়েজ বুক, অর্থাৎ দ্য বয় বলতে এই ছেলেটার বইটা শিক্ষককে দিতে বললো, সেই কারণে জাস্ট ব্র্যাকেটে দিয়ে দেওয়া হয়েছে, এটা শ্রোতার সুবিধের জন্য। তোমরা এভাবে ব্র্যাকেটে দিতে পারো বোঝাবার জন্য যখন এই ধরনের কনফিউশন তৈরি হবে। নিশ্চয়ই বোঝা গেল ব্যাপারটা। এবারে বেশ কিছু এক্সাম্পল ওই নিয়মগুলোর উপরে, আগের নিয়মগুলোর উপরে দেখো, এই এক্সাম্পলগুলো দেখলে নিশ্চয়ই তোমাদের ধারণা আরও ক্লিয়ার হয়ে যাবে। শুট দ্য প্রিজনার সেড দ্য টাইরেন্ট, এই টাইরেন্ট কথাটার মানে হচ্ছে অত্যাচারী কোনো ব্যক্তি।
তাহলে অত্যাচারী ব্যক্তিটা বলল, দেখো এখানে যে রিপোর্টেড স্পিচটা মানে বক্তার যে স্পিচ সেই কথাটা কিন্তু প্রথমে আগে দেওয়া আছে, ন্যারেশন চেঞ্জে এরকম দেওয়া থাকতেই পারে, পরে সেড দ্য টাইরেন্ট এই পার্টটা দেওয়া আছে। সুতরাং এখানে কনফিউশন হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। শুট দ্য প্রিজনার সেড দ্য টাইরেন্ট। অত্যাচারীটা বলল যে প্রিজনার মানে যে কয়েদি যাকে বন্দি করে রাখা হয়েছে সেরকম লোকটাকে গুলি করে দাও। শুট করার অর্থ হচ্ছে গুলি করে দেওয়া। দেখো এর অ্যান্সারটা হবে, দেখো অ্যান্সারটা এভাবে লেখা হয়েছে, দ্য টাইরেন্ট কমান্ডেড টু শুট দ্য প্রিজনার। এখানে দ্য টাইরেন্ট মানে এই সাবজেক্টটাকে আগে আনা হয়েছে, দ্য টাইরেন্ট কমান্ডেড মানে হচ্ছে আদেশ করলো, অর্ডার মানে যেমন আদেশ করা হয় তেমন কমান্ড সেনা দলে সৈন্যদেরকে কমান্ড করা হয়, সেই জন্য এখানে কমান্ডেড লেখা হয়েছে। তারপরে দেখো এটা হ্যাঁবাচক সেন্টেন্স বলে একটা টু ব্যবহার করা হয়েছে, টু আর টু এর পরে দেখো শুট, SHWT শুট, এটা হচ্ছে এই যে প্রেজেন্ট টেন্স ভার্বটা এই ভার্বটা ব্যবহার করা হয়েছে। টু এর পরে সবসময় প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। তাহলে কমান্ডেড টু শুট, কাকে শুট করবে? দ্য প্রিজনার, এই প্রিজনার কথাটা যে কয়েদি তাকে শুট করে দেবে। দ্য টাইরেন্ট কমান্ডেড টু শুট দ্য প্রিজনার। অত্যাচারীটা আদেশ করলো যে বন্দি মানুষটাকে গুলি করে দিতে। নেক্সট উদাহরণ, দ্য ম্যান সেড টু হিজ সন অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট। মানুষটা তার ছেলেটাকে বলল সবসময় চেষ্টা করো সৎ হতে। অ্যান্সার দেখো এটাকে যখন আমরা ইনডাইরেক্ট বানিয়েছি, দেখো দ্য ম্যান সেড টু হিজ সন, এখানে সেড টু মানে আমরা বুঝতেই পারছি যে এটা পুরোপুরি অ্যাডভাইস করছে, উপদেশ দিচ্ছে। তাহলে দ্য ম্যান অ্যাডভাইসড হিজ সন, তার ছেলেটাকে লোকটা উপদেশ দিল। তারপরে দেখো হ্যাঁবাচক সেন্টেন্স আছে বলে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে বলে একটা টু ব্যবহার হলো। টু অলওয়েজ, এই অলওয়েজ কথাটা আনা হলো, অলওয়েজ মানে সবসময়, ট্রাই টু বি অনেস্ট চেষ্টা করতে অনেস্ট হতে। ঠিক এখানে যে টু বি অনেস্ট কথাটা আছে, এখানে টু বি মানে হওয়া, সেই অর্থে কিন্তু আরও একবার এখানে টু লিখলেও কিন্তু তারপরে আরও একবার কিন্তু এখানে টু ব্যবহার করা হয়েছে, মানে দুবারই কিন্তু টু হবে। টু অলওয়েজ ট্রাই মানে এই যে ট্রাই তার আগে এখানে টু ব্যবহার করা হয়েছে, টু অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট। লোকটি তার ছেলেটিকে উপদেশ দিল সবসময় চেষ্টা করতে সৎ হতে। এটা একই সেন্টেন্স আছে, দ্য ম্যান অ্যাডভাইজড হিজ সন টু ট্রাই টু বি অনেস্ট অলওয়েজ। অনেক সময় আমরা অ্যাডভার্বকে জোর দেওয়ার সময় লাস্টে আমরা বোঝাবার জন্য অ্যাডভার্বটাকে এভাবে লিখতে পারি, মানে সবসময় সে যেন চেষ্টা করি, সবসময় কথাটাকে জোর দেওয়া হয়েছে। একই জিনিস এখানে অলওয়েজ কথাটা শুধু প্রথমে প্রথমে আনা হয়েছে, এখানে অলওয়েজ কথাটা পরে আনা হয়েছে। তাহলে দ্য ম্যান অ্যাডভাইজড হিজ সন টু ট্রাই টু বি অনেস্ট অলওয়েজ। লোকটি তার ছেলেটিকে উপদেশ দিল যে সবসময় যেন সৎ হতে চেষ্টা করতে। আমরা এই দ্বিতীয়ভাবেও এই যে সেকেন্ডটা হচ্ছে একটা জাস্ট অল্টারনেটিভ, এভাবেও কথাটাকে লিখতে পারি, প্রথমটাও লিখতে পারি আবার দ্বিতীয় সেন্টেন্সটাকেও আমরা লিখতে পারি। এই সেন্টেন্সে দেখো, দ্য স্টুডেন্ট সেইড, ছাত্ররা বলল প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, আমাদেরকে মাঠে খেলতে অ্যালাউ করুন বা অনুমতি দিন। এটা কোনো টিচারকে বা যে কাউকে এখানে বলছে, এখানে কাকে বলছে কিন্তু সেটা বলা নেই। তাহলে এর ন্যারেশনটা হবে, দেখো এর উত্তরটা আমরা এভাবে করতে পারি, দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড, এখানে যে সেইট কথাটা আছে মানে আমাদেরকে খেলতে দিন, দেখুন প্লিজ পরিষ্কার বলাই আছে প্লিজ, সুতরাং এখানে রিকোয়েস্টই ব্যবহার হবে। দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড, তারপর একটা টু ব্যবহার হবে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কোনো নট নেই সেই জন্য একটা টু ব্যবহার হবে। টু, টু এর পরে এই ভার্বটা বসে গেল, অ্যালাউ আস, এই আস মানে আমাদেরকে খেলতে দিন, এই আমাদের বলতে কাদের বোঝাচ্ছে? এই যে স্টুডেন্টস, এই স্টুডেন্টসটাকেই বোঝাচ্ছে কিন্তু আমাদেরকে, সেই জন্য এখানে দেম হবে মানে স্টুডেন্টদেরকে। তারপরে দেখো টু প্লে ইন দ্য ফিল্ড, মাঠে খেলতে, এই কথাটা এখানে ঠিক তেমনই বসে গেছে, টু প্লে ইন দ্য ফিল্ড। তাহলে পুরো কথাটা হলো দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড, ছাত্রের অনুরোধ করলো, টু অ্যালাউ দেম, তাদেরকে অ্যালাউ করতে বা তাদেরকে অনুমতি দিতে, টু প্লে ইন দ্য ফিল্ড, মাঠে খেলতে। এতগুলো এক্সাম্পল দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা পার্ট তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এরপরে লেট দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা দিয়েও কিন্তু তারপরে আলোচনা আছে, সেটা নেক্সট পর্বে আমরা আলোচনা করব। লেট কথাটা সেন্টেন্সে থাকলে কিভাবে আমরা সেগুলোকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে সেন্টেন্সকে তৈরি করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্টসে জানিও যে ভিডিওগুলো তোমাদের কতটা কাজে লাগছে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে তোমাদেরই পছন্দের একটা ভিডিও নিয়ে।